গল্পের শুরুতে দেখা যায় রূপ দেবদত্তকে বলছে বাবা মার পর যদি সবচেয়ে বেশি কেউ আমাকে আগলে রাখতে পারে সেটা হচ্ছে আমার ব্যাতকুমার। দেবদত্ত তখন বলছে আপনার ব্যাতকুমার, আপনি আমায় আপনার নিজের বলে স্বীকার করলেন, কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন আমি এই কথাটা আপনার চোখে চোখ রেখে আপনার মুখ থেকে শুনতে পারলাম না। আমি আপনার সঙ্গে এত অন্যায় করেছি, এত অত্যাচার করেছি, তাও দেখুন আপনি আমাকে কোনো দোষ দিলেন না, আপনি আমায় কোনো ভুল বুঝলেন না। রাজকুমারী আপনি কাঁদবেন না, আপনার প্রতিটা চোখের জলবিন্দু আমাকে চাবুকের মতন আঘাত করছে। বলেই দেবদত্ত নিজের মাথাতে আঘাত করতে থাকে। রূপমতি বাইরে থেকে দেবদত্তকে বলছে রাজকুমার আর তুমি নিজেকে কষ্ট দিও না, দোহাই তোমার। ভুল তো আমিও করেছি, তোমার ভালোবাসা বুঝতে মানতে আমিও অনেক দেরি করে ফেলেছি। নিজের মনের কথা কোনোদিনও তোমাকে খুলে বলতেই পারিনি। আমি তোমার মুখ থেকে একবার ভালোবাসার কথাটা শুনবার জন্য খুব ছটফট করছি ব্যাতকুমার। দেবদত্ত তখন ভেতর থেকে বলছে একেই কি বলে সত্যিকারের ভালোবাসার জন্য পরীক্ষা দেওয়া, নিজের কাছের মানুষের থেকে অনেক দূরে গিয়ে পুড়ে ছারখার হয়ে যাওয়া। আমি শুধু একটাই কথা ভাবছি, কবে আমি মুক্তি পেয়ে আপনার চোখে চোখ রেখে নিজের মনের কথা মানে ভালোবাসার কথাটা আপনার চোখে চোখ রেখে বলতে পারবো, আর আপনার মুখে আমাদের ভালোবাসার কথা শুনতে পারবো। অত্তরি তখন বলছে আর যে তোমাদের কষ্ট আমি সহ্য করতে পারছি না রাজকুমারী, কিন্তু এইদিকে যে সময় নেই, সূর্য অস্ত চলে যাচ্ছে। এরপর দেখা যায় সূর্য অস্ত চলে গিয়ে চাঁদ উঠে যায়। দেবদত্ত তখন বলছে সময় ফুরিয়ে এসেছে, এরপর আবার আমার চিন্তা বুদ্ধি কোনো কিছুই কাজ করবে না, আবার আমাকে ওই জটিলার কথায় এক্ষুনি কাজ করতে হবে। আমার রাজকুমারী কি পারবেন আমাকে এখান থেকে মুক্ত করতে? রূপ তখন বাইরে থেকে বলছে আমি পৃথিবীর সমস্ত শক্তির সঙ্গে লড়াই করব ব্যাতকুমার, যতক্ষণ না আমি তোমাকে উদ্ধার করতে পারছি ততক্ষণ আমি স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু এক করে দেব। আমি এক কোনা খাবারও পর্যন্ত মুখে তুলবো না যতক্ষণ না তোমাকে উদ্ধার করতে পারছি। এরপর দেখা যায় ডালিমের ভেতর থেকে ব্যাতকুমারের আত্মাটা বাইরে বেরিয়ে যায়। রূপ তখনই নিজের তরোয়ালটা বের করে দেবদত্তের আত্মার পেছন পেছন গুহার ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই গুহার দরজাটাও বন্ধ হয়ে যায়। গুরু তখন এদিক থেকে বলছে সর্বনাশ করেছে, গুহার দরজা তো বন্ধ হয়ে গেল, রূপও তো গুহার ভেতরে ঢুকে গেছে। এবার যদি দেবদত্ত ডালিম কুমারের রূপ নিয়ে রূপমতিকে আক্রমণ করে তাহলে কি হবে? অপরদিকে দেখা যায় রূপ মনে মনে বলছে এই গুহায় আগুন পাখি বা জটিলাও থাকতে পারে, আমাকে সাবধান হয়ে থাকতে হবে। এরপর রূপ ঘুরতে ঘুরতে দেবদত্তকে দেখতে পায়। রূপ যখনই দেবদত্তর কাছে যেতে যাবে তখনই সেই ডালিম আত্মাটা দেবদত্তের শরীরে ঢুকে যায়। এরপর দেবদত্ত উঠে রূপমতিকে আক্রমণ করে। দেবদত্ত রূপমতিকে বলছে কাল কুটুরি থেকে তুমি বেরিয়ে আমাকে হত্যা করতে এসেছো রূপমতি। জটিলা ঠিক কথাই বলতো, তুমি বড় চতুর আর চালাক, কিন্তু আমি তোমার চাতুরিতে আর ভুলছি না। রূপমতি তখন মনে মনে বলছে তার মানে ব্যাতকুমার আবার ডালিম কুমার হয়ে গেছে, তাই আমাকে আর চিনতে পারছে না। দেবদত্ত তখন রূপের হাতটা ধরে মুচকে দিয়ে বলছে ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়াই করো, দেখি কে জেতে। রূপমতি তখন বলছে মনে হচ্ছে তোমার জন্যই আমাকে তোমার সঙ্গে লড়তে হবে ব্যাতকুমার, আমাকে ক্ষমা করো, তুমি স্বেচ্ছায় এখান থেকে না গেলে আমি তোমায় জোর করে নিয়ে যাব, তার জন্য যদি আমি তোমার সঙ্গে লড়াই করতে হয় আমি তাই করব। দেবদত্ত তখন বলছে তোলো অস্ত্র, আমি প্রস্তুত, আজ মুখোমুখি দুজনের লড়াই হবে। পর রূপমতি আর দেবদত্ত দুজনে তো দুজনের হাতে অস্ত্র তুলে নেয়। অপরদিকে দেখা যায় সুখ আর শাড়ি মিলে জটিলাকে অগ্নি উপাদানের সামনে নিয়ে আসে। জটিলা তখন মনে মনে বলছে এত সহজে এই অগ্নি উপাদান আমার হস্তগত হতে চলেছে, এ তো আমার কল্পনাতেও ছিল না। এরপর জটিলা সুখ শাড়িকে বলছে কোথায় সেই অগ্নি উপাদান, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। শাড়ি তখন বলছে ঠিক করে খুঁজুন, এখানেই আপনি দেখতে পাবেন। জটিলা তো অনেক করে খোঁজে কিন্তু কিছুই তো দেখতে পায় না। জটিলা তখন সুখ আর শাড়িকে বলছে তোমরা আমার সঙ্গে চালাকি করছো না তো, ঠিক করে বলো কোথায় আছে অগ্নি উপাদানটা। শাড়ি তখন বলছে আমরা কোনো চালাকি করিনি জটিলা, এই অগ্নি উপাদান এখানেই আছে, কিন্তু এই অগ্নি উপাদান সকলে তো দেখতে পারে না, এই রাজ্যের আসল উত্তরাধিকারী না এলে এই অগ্নি উপাদান প্রকট হয় না। জটিলা তখন বলছে আসল উত্তরাধিকারী মানে তো দেবদত্ত। জটিলা আগুন পাখিকে বলে দেয় দেবদত্তকে এখানে ধরে নিয়ে আসতে। অপরদিকে দেখা যায় দেবদত্ত তো রূপমতির সঙ্গে লড়াই করছে। দেবদত্ত যতবার রূপমতিকে মারতে যাচ্ছে কিন্তু ওর হাত কেঁপে উঠছে, ও কিছুতেই রূপমতিকে মারতে পারছে না। দেবদত্ত তখন মনে মনে বলছে এই রূপমতি কি মায়া জানে নাকি, আমি ওকে চেয়েও কেন মারতে পারছি না, যতবারই আমি ওকে
আঘাত করার চেষ্টা করছি ততবারই কেন আমার সঙ্গে এমন হচ্ছে। অন্যদিকে রূপমতিও মনে মনে বলছে, ব্যাতকুমার, আমার যাই হয়ে যাক না কেন আমি ওই জটিলার হাতে তোমাকে শেষ হতে দেব না। এরপর দেবদত্ত তো আবারও রূপমতিকে মারার জন্য ছুটে যায়, কিন্তু রূপমতিকে আবারও মারতে পারে না। আর দেবদত্ত নিজের হাত থেকে অস্ত্রটা ফেলে দিয়ে ওর মাথা খুব যন্ত্রণা করছে। দুটো মাথা ধরে বলছে, কেন আমি আমার শত্রুকে নিক্ষেপ করতে পারছি না, কেন আমার মাথা এরকম যন্ত্রণা করছে। রূপমতি তখন মনে মনে বলছে, এই তো এই সুযোগ, রাজকুমারকে এক্ষুনি এই গুহা থেকে নিয়ে পালাতে হবে আমাকে। এরপর রূপমতি সেখানে থাকা একটা দড়ি নিয়ে ব্যাতকুমারকে পুরো বাঁধে। দেবদত্ত তখন রূপমতিকে বলছে, ভুল করছো তুমি, এইভাবে আমাকে বন্দি করে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না। ভুলে যেও না আমি এই রাজ্যের রাজা, আমি তোমাকে কঠোর শাস্তি দেব। রূপমতি তখন বলছে, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও, কিন্তু এখন যেটা আমার করণীয় সেটা আমাকে করতেই হবে, আমি তোমাকে এখান থেকে বের করে নিয়েই যাব। এরপর রূপমতি দেবদত্তকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। দেবদত্ত তো বারবার করে রূপমতিকে বলছে, তুমি অনেক বড় ভুল করছো, কিন্তু দেবদত্ত তো কোথাও যেতেই চাইছে না। রূপমতি তো অনেক জোর করার চেষ্টা করছে, কিন্তু দেবদত্তকে নিয়ে যেতেই পারছে না। এরপর রূপমতি রু আর অভিরাজকে ডাকছে। ঠিক তখনই বন্যি সেখানে চলে আসে অনেকগুলো প্রজাদের নিয়ে। এসেই রূপমতিকে বলছে, আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি রূপমতি, তুমি এক্ষুনি দেবদত্তকে আমার কাছে ফিরিয়ে দাও। ওকে সামনে রেখে তোমার যে পালানোর মতলব আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। রূপমতি তখন বলছে, রূপমতি কখনো বিপদকে সামনে দেখে পালায়নি। এখানে আমার ব্যাতকুমারের সুরক্ষার প্রশ্ন, তাই আমি কিছুতেই আমার ব্যাতকুমারকে সামনে আসতে দেব না। বন্যি তখন বলছে, আমি তো দেবদত্তকে ছিনিয়ে নেবই, আগে তুমি তোমার নিজেকে রক্ষা করো, তারপর নয় ভেবো দেবদত্তকে কিভাবে বাঁচাবে। আর এখানেই আজকের পর্বের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে রূপমতি সিরিয়ালের অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে।